উপকূলে দীর্ঘ সময় ধরে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব, ঘরবাড়ি বিধ্বস্ত, জলোচ্ছ্বাসে ডুবে গেছে বহু গ্রাম, 6 জেলায় নিহত 10। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় রিমাল মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় সতর্ক সংকেত জারি। বৃষ্টি থাকতে পারে আরও 2 দিন। কয়েক ঘন্টার ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, প্রধান সড়কে হাঁটু পানি, চট্টগ্রামের বেশিরভাগ সড়ক পানির নিচে দুর্ভোগ। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। ঘূর্ণিঝড়ের কারণে 19 উপজেলার ভোট স্থগিত করেছে কমিশন। শুষ্ক মৌসুমে তিস্তায় ভাঙন হুমকিতে পড়েছে বাসাবাড়ি। তিস্তা সড়ক ও রেল সেতু জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা পানি উন্নয়ন বোর্ড। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। দীর্ঘ সময় ধরে উপকূলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এতে লন্ডভন্ড হয়ে গেছে অনেক এলাকা। এখন পর্যন্ত 6 জেলায় 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে বরিশালে 3 জন, ভোলায় 3 জন সহ চট্টগ্রাম, সাতক্ষীরা, পটুয়াখালী ও কুমিল্লায় 1 জন করে মারা যায়। এদিকে ঘূর্ণিঝড়ে উপকূলীয় জেলায় বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। জলোচ্ছ্বাসে প্লাবিত হয় অনেক এলাকা। সেই সঙ্গে বেশিরভাগ এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর এখন উপকূলীয় জেলার যেদিকেই চোখ যায় শুধু ক্ষতচিহ্ন। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে বহু গাছ। ঘূর্ণিঝড়ে মূল আঘাতের পর সোমবার সকালেও বরগুনার উপকূলে তুমুল বৃষ্টি, সেই সঙ্গে প্রবল বেগের ঝড়ো হাওয়া। সাগরও উত্তাল, পানিতে তলিয়েছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্লাবিত 2টি ফেরির গ্যাংওয়ে। 50 বছর 60 বছরও দেই নাই, এখন যে অবস্থা যা দেই এই বছর রাস্তাঘাটে গাছ পড়ে রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, পাশাপাশি মানুষজন আসতে পারতেছে না। তীব্র বেগে নোয়াখালীর হাতিয়ার লোকালয়ে ঢুকে পড়েছে পানি। বেড়িবাঁধের বাইরে নিঝুম দ্বীপ, ঘাসিয়ারচর, ঢালাচর সহ বেশ কয়েকটি এলাকায় পানিতে তলিয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। শুধু নিঝুম দ্বীপেই পানিবন্দী 50,000 মানুষ। সেই সঙ্গে সারা দেশের সঙ্গে এখনো হাতিয়ার নৌযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রোববার রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বরিশালে রূপাতলীতে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়, আহত হন 2 জন। সোমবার সকালে মেহেন্দিগঞ্জে সাপে কেটে মৃত্যু হয় এক শিশুর। সেই সঙ্গে প্রবল বৃষ্টিতে দেয়াল ধসে মৃত্যু হয় আরও একজনের। এ অঞ্চলের বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে প্রবল বাতাসে কাঁপে বাগেরহাটবাসী। বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এখন পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। বিধ্বস্ত হয়েছে প্রায় 45,000 ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলার বেশিরভাগ এলাকা। রিমালের তাণ্ডবে তীব্র জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয় খুলনার কয়রা ও দাকব উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। এতে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ভোলায় রিমালের ভয়াল তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে অন্তত 2000 বাড়িঘর। এ সময় লালমোহনে ঘর চাপায় মনেজা নামে এক বৃদ্ধা, বোরহানুদ্দিনে গাছ চাপায় এক যুবক ও দৌলত খানে গাছ চাপায় এক শিশুর মৃত্যু হয়। পানিতে মনপুরা, দৌলত খান, চরফ্যাশন ও ভোলা সদরের অন্তত 30টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। সাতক্ষীরায় রাতভর ঝড় বৃষ্টিতে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় রাত কাটে উপকূলবাসীর। সোমবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি আর ঝড়ো হাওয়া। এখানে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মৃত্যু হয় একজনের। এছাড়া এদিকে রোববার পটুয়াখালীতে পানির স্রোতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। কুমিল্লার শাকতলায় দেয়াল ধসে একজনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে সকালে নগরীর বায়োজিৎ বোস্তামিতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মারা যান একজন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ঘূর্ণিঝড় রিমাল কেমন তাণ্ডব চালিয়েছে, প্রভাব কেমন দেখছেন আপনি? অসংখ্য ধন্যবাদ। আমি আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। গতকাল সন্ধ্যার পর থেকে আসলে এখানে অবস্থান করছি।
ঠিক 10 মিনিট হলো ঘূর্ণিঝড় রেমালের আমরা গত 22 ঘন্টা ধরে যে ভয়াবহতা, বাতাসের তীব্র গতিবেগ এবং 80 থেকে 90 এবং কখনো কখনো 100-100 বেশি কিলোমিটার বেগে যে গতিবেগ, সেই গতিবেগ আমরা কিন্তু 10 মিনিট হলো কিছুটা কমেছে। এখন বৃষ্টিপাত কিন্তু একেবারেই কমেনি এবং সাগরের এখন যদিও ভাটা চলছে, সাগরের যেই গর্জন এবং সাগরের যে ভয়াবহতা সেটি কিন্তু ঠিক 10 মিনিট হলো আমরা দেখছি যে কিছুটা কমে এসেছে এবং সাগরের যে পানি সেটিও কিন্তু সমুদ্র সৈকতের পানিটিও কিছুটা কমে এসেছে, প্রায় 8 থেকে 10 ফিট কমে এসেছে সমুদ্র সৈকত থেকে। আমি যে সড়কটিতে দাঁড়িয়েছিলাম এই সড়কটি পর্যন্ত পানি উঠে গিয়েছিল সমুদ্র সৈকতের যে পানি, এবং সেটি প্রায় 22 ঘন্টারও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়ে গেছে পুরো দক্ষিণ উপকূল জুড়ে। আপনি জানেন যে এদিকে আপনার কুয়াকাটা এবং পায়রা সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, একই সঙ্গে খেপুপাড়া, কলাপাড়া এইসব অঞ্চলের উপর দিয়ে খুবই ভয়ঙ্করভাবে আসলে ঘূর্ণিঝড় রিমাল সেটি বয়ে যাচ্ছে এবং এখনো তার প্রভাব কিন্তু বেশ ভয়াবহই বলা চলে। তবে বাতাসের গতিবেগ কমেছে এতটুকু অন্তত বলা যায়, কিন্তু মানুষ গত বেশ কয়েকদিনে যে প্রস্তুতি, কিন্তু যে ভয়াবহতা তা আসলে কতটা কাটিয়ে উঠতে পারবে সেটি আসলে বলা খুবই মুশকিল। এবং আপনাকে যদি বলি যে এই ঘূর্ণিঝড় রিমাল সেটি যশোর হয়ে দেশের দক্ষিণাঞ্চল হয়ে সেটি আবহাওয়া দপ্তর যেটি বলছেন যে সেটি কলকাতার দিকে ধাবিত হচ্ছে, চট্টগ্রাম, কক্সবাজার হয়ে প্রায় 16টি জেলাকে আঘাত করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আসলে বৃষ্টিপাত এই মুহূর্তে হওয়ার একটি কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। সারা দেশে বৃষ্টিপাত হওয়ার একটি প্রভাব। আপনাকে যদি বলি যে গত বছর যে ঘূর্ণিঝড় মোখা এসেছিল সেই মোখার প্রভাব কিন্তু সারা দেশে সেইভাবে কিন্তু ভয়ঙ্কর রূপে পড়েনি, কিন্তু ঘূর্ণিঝড় রিমাল এটি সুপার সাইক্লোন নয়, বাট এটির যে ভয়ঙ্কর প্রভাব সে প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করেছি। গত 22 ঘন্টা ধরে আসলে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে দক্ষিণ উপকূলে এবং বাতাসের গতিবেগ প্রায় সময় কিন্তু বাতাসের গতিবেগ 90 থেকে 100 ছিল বেশিরভাগ সময় জুড়েই কিন্তু, এবং ঘরবাড়ি তলিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে এবং অনবরত বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে, যার কারণে গতকাল থেকে আপনারা জানেন দক্ষিণাঞ্চলের বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, মংলা এবং কলাপাড়া, খেপুপাড়া এবং যে কুয়াকাটা এইসব পুরো এলাকাগুলো আসলে পুরো প্লাবিত হয়ে গেছে এবং মানুষের অনেক ঘর বাড়ি। এখন আবার বাতাস শুরু হয়েছে তন্নি, আমি 10 মিনিট ধরে দেখছিলাম যে বাতাসের গতিবেগটি কমেছে, কিন্তু এখন আবার শুরু হয়েছে যে বাতাসের গতিবেগ সেটি বাড়তে শুরু করেছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাসের যে গতিবেগ কিন্তু ছুটছে, আবার হয়তো ভয়ঙ্কর হওয়ার, আবার বাতাসের গতিবেগ আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছে। এখানে কোনো টিনের ঘরগুলো যেগুলো আছে, আধা পাকা কাঁচা বাড়িঘর যেগুলো আছে, কোনো কিছু কিন্তু টিনের চালা উড়িয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে একেবারে লণ্ডভণ্ড করে দিয়ে যাওয়া যাকে বলে সেটি কিন্তু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং তারা বিভিন্ন এলাকায় গত 2 দিন ধরে সতর্কবার্তা জারি করেছেন এবং চেষ্টা করেছেন আসলে মানুষকে সতর্ক করার জন্য, এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যে সতর্ক সংকেত জারির মধ্য দিয়ে। এবং এই বৃষ্টিপাত আসলে কতক্ষণ থাকে তার উপর নির্ভর করছে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ, কিন্তু ইতিমধ্যে প্রায় 24 ঘন্টার বেশি বা আসলে বৃষ্টিপাত হয়ে গেছে এবং এতে তলিয়ে গেছে আসলে নিম্নাঞ্চল, এবং সেই প্লাবন আসলে কতটা ভয়ঙ্কর রূপ নেবে জনজীবনকে, ইতিমধ্যে সাধারণ মানুষ যেটি বলছেন যে জনজীবনকে সর্বশান্ত করে গেছে ঘূর্ণিঝড় রিমাল। এটি যদিও এখনো যায়নি, এখনো অব্যাহতভাবে ধারাবাহিকভাবে আবারও বাতাসে তাণ্ডব শুরু হয়েছে এবং এখানকার সাধারণ মানুষ বারবারই বলছেন যে তারা এখন কোনো উদ্ধার প্রক্রিয়া অংশ নিতে পারছেন না, কারণ ভয়াবহ বাতাসের কারণে। বাতাসটি হয়তো কমে আসলে, বৃষ্টির পরিমাণ কমে আসলে হয়তো তারা উদ্ধার প্রক্রিয়া অংশ নেবেন, এবং সেটি এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারাও জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। তো নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে যুক্ত হব এবং যে ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ তাণ্ডব বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে সে তার ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা তো ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। ফখরুল, ধন্যবাদ আপনাকে। আশা করছি সেই পর্যন্ত আপনিও নিরাপদ অবস্থান নেবেন। দর্শক, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড পিরোজপুর। জেলার বেশিরভাগ এলাকায় উঠেছে জোয়ারের পানি। পিরোজপুরের ইন্দুরকানী বেড়িবাঁধ থেকে সর্বশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী হাসিবুল হাসান হাসিব। বন্যাও দেখছে, কিন্তু এতটা তীব্রতা কখনোই কিন্তু এর আগে তারা দেখেনি। মূলত তারা বলে জানিয়েছেন। আমি বলে রাখি যে পিরোজপুরের যে মঠবাড়িয়া এবং ইন্দুরকানীর এবং পিরোজপুর শহরের প্রায় অধিকাংশ এলাকায় পানির নিচে, এবং পিরোজপুর শহরও কিন্তু ইতিমধ্যে পানিতে নিবন্ধিত হয়ে গেছে, এবং বিদ্যুৎ শূন্য, মোবাইলে ইন্টারনেট নেটওয়ার্ক শূন্য অবস্থায় এখানে পিরোজপুর আছে, এবং মানুষজন ভয়ঙ্কর বিপর্যয়ের ভিতরে আছে। কারণ তাদের এখন অবস্থানে যে গৃহ ঘর বাঁচানো না, নিজ নিজ জীবন বাঁচানোর জন্য কিন্তু তারা এখন কাজ করে যাচ্ছে। এবং এখানে সাইক্লোন সেন্টার কালকে রাত্রি থেকেই আসছে। আপনারা একটু বলে রাখি যে এই তীব্রতা, ঘূর্ণিঝড়ের তীব্রতা দেখলেই বোঝা যাবে যে কি পরিমাণ আঘাত এখানে হেনেছে। এইখানে যে বেড়িবাঁধ, রাস্তাঘাট ঘূর্ণিঝড়ের কারণে। এবং আমি আরো একটু বিষয় বলে রাখি হয়েছিল যে দুপুর 12টা নাগাদ কিন্তু এটা শেষ হয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু ইতিমধ্যে কিন্তু দুপুর পেরিয়ে গেলেও কিন্তু আমাদের কিন্তু পিরোজপুরের এলাকায় এর তীব্রতা কিন্তু মোটা কমেনি, এবং বরং আস্তে আস্তে বাড়তেছে। এবং এই উপকূলে মানুষ জনস্বাস্থ্যের পরিমাণ কিন্তু ইতিমধ্যে 5 থেকে 7 ফুটের উপরে চলে এসেছে, এবং মানুষজন ইতিমধ্যে ঘর ছেড়ে তারা কিন্তু চলে গেছে। আমি এখানে দাঁড়িয়েছি, এখানে কিন্তু নিরাপদ নয়। প্রচুর পরিমাণে বাতাস এবং প্রচুর পরিমাণে কিন্তু ঢেউ বেড়িবাঁধ কিন্তু ইতিমধ্যে শেষ, এবং মঠবাড়িয়ার চাপলেজা, আমদাগাছিয়া এবং খেতাসির এলাকায় কিন্তু আছে। মূলত এখানে কথা বলার খুবই একটা ভয়ঙ্কর জায়গা, তাই আমি নিরাপদ দূর থাকার জন্য বিস্তৃত জানা হয়েছিল আমাদের যে সর্বশেষ পিরোজপুরের ইন্দুরকানী পাঁচ থেকে রিমালের সর্বশেষ অবস্থা। এবারে যেতে চাই সাতক্ষীরায়, যুক্ত হচ্ছেন কর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব কতটা প্রকট ছিল? আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার একটি সুন্দরবনের টহল ফাঁড়িতে। আপনাকে জানাতে চাই, এবারও বাংলাদেশের সুন্দরবন বাংলার মানুষকে, মাটিকে এবারও সুরক্ষিত করলো প্রকৃতির এই দুর্যোগের হাত থেকে। তন্নি, আপনি দেখতে পাচ্ছেন সুন্দরবন কিভাবে বুক চেতিয়ে দাঁড়িয়ে সেই একেবারে পানি, থই থই পানির মধ্যেও সেই একেবারে ঝড় ঝঞ্ঝাকে বুক দিয়ে আগলে রাখলো। আমি এই টহল ফাঁড়িতে দাঁড়িয়ে দেখাতে চাই, সব যখন ভেসে যাচ্ছে, সব যখন একেবারে দুর্যোগের ঘনঘটা চারিদিকে, তখন কিন্তু এই সুন্দরবনই রক্ষা করলো এই উপকূলবাসীকে। আপনাকে আজকে জানাতে চাই, গতকাল থেকে রেমালের প্রভাবে সাতক্ষীরা উপকূলে কিন্তু বয়ে যাচ্ছে ঝড় তথা দমকা হাওয়া, এবং একই সাথে কিন্তু টানা বৃষ্টিপাত। এই এত দুর্যোগের মধ্যেও কিন্তু একেবারে বুক চেতিয়ে রক্ষা করে চলেছে এই সুন্দরবন। আপনাকে আরো জানাতে চাই, গতকাল একজন কিন্তু মৃত্যুবরণ করেছে এই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। এছাড়া কিন্তু আর কোনো দুর্ঘটনার খবর এখনো পর্যন্ত নেই। কোথাও কিন্তু প্লাবিত হয়নি, কোথাও কিন্তু বাঁধ ভেঙে যায়নি। এবার আরেকটি নতুনত্বের বিষয় হচ্ছে, সাধারণ মানুষ দুর্যোগের পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং সাধারণ মানুষ একসাথে কিন্তু এই বেড়িবাঁধে কাজ করেছে, যার ফলে কোথাও কিন্তু বেড়িবাঁধ ভাঙার মতো ঘটনাটিও ঘটেনি এবং সুরক্ষিত থেকেছে। তবে এই সুরক্ষার ক্ষেত্রে এই সুন্দরবন যে ভূমিকা পালন করেছে, তাতে কিন্তু বলা যেতে পারে এই সুন্দরবন
সুন্দরবনকে রক্ষা এখন কিন্তু আবার নতুন করে এটি কিন্তু উচ্চারিত হতে পারে। আমি একটু দেখানোর চেষ্টা করি কিভাবে এই সুন্দরবন সুরক্ষিত করছে এই উপকূলবাসীকে। একেবারে পুরো এলাকা যখন পানিতে প্লাবিত, তখন কিন্তু এই ঝড় ঝঞ্ঝা থেকে এই সুন্দরবনই কিন্তু রক্ষা করে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত বলার অবকাশ নেই এই সুন্দরবন মায়ের মতো করে দাঁড়িয়ে সুন্দরবন নিজেই কতটা আক্রান্ত হয়েছে। কারণ জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কেউ এখনো ঝড়টি শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির চিত্রটি বলতে পারবে না। এই যে তুমুল ঝড় এবং এই যে বাতাস, এর মধ্যে দাঁড়িয়ে থাকাও কিন্তু মুশকিল। কিন্তু এই সুন্দরবন আবার সুরক্ষিত করলো এই উপকূলবাসীকে। এই ছিল সর্বশেষ। তন্নি, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন এবং যেটি আমরা জানতে পারলাম তার মাধ্যমে সব সময় মতন সুন্দরবন আবারও দুর্যোগের ঢাল হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। এদিকে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানী ঢাকা। নিউ মার্কেট এলাকা যেন পরিণত হয়েছে সমুদ্রে। বিস্তারিত জানাতে নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, নিউ মার্কেট এলাকায় এখনকার চিত্র জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, প্রথম দেখাতেই মনে হতে পারে এটি কক্সবাজার সমুদ্র সৈকত বা কুয়াকাটা সমুদ্র সৈকত। আসলে সেই অর্থে এটি কক্সবাজারও না, কুয়াকাটাও না, এটি রাজধানীর নিউ মার্কেট এলাকা, যেখানে রীতিমতো জোয়ারের পানিতে ভাসছে এই অঞ্চলটি। আপনি দেখতেই পাচ্ছেন যে গত রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে এখন পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় রেমালের ফলে, এর ফলে কিন্তু রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি যেখানে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি কিন্তু নিউ মার্কেট এলাকা। এখানে এসে আমরা যেটা দেখলাম, যেখানে যে পরিমাণ পানি জন্মেছে সেটা হাঁটু পানির পরিমাণ। এবং এখানে যে অঞ্চলের মানুষগুলো এখানে আসছেন তাদের মতে তারা এই পানি প্রত্যেক বছরই দেখেন এবং সেই গত রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির পানি বের না হতে পেরে কিন্তু এখানে রীতিমতো জলবদ্ধতা তৈরি হয়েছে। আপনি দেখেন এখানে জোয়ার এবং ভাটার একটা খেলা চলছে এবং এই জোয়ার ভাটার খেলা মানুষের আনন্দে মেতে ওঠার কথা, কিন্তু রাজধানীবাসীর কাছে রীতিমতো এটা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা এই অঞ্চলের ব্যবসায়ী আছেন তাদের রীতিমতো গত রাত থেকে আজকে দিন পর্যন্ত পুরোপুরি ব্যবসায় তাদের মন্দা দেখা দিয়েছে এবং কোনো ধরনের কাস্টমার বলতে যা বোঝায় সেটা কিন্তু তারা এখন পর্যন্ত দেখেননি। এবং ফুটপাত কেন্দ্রিক যে ব্যবসাগুলো রয়েছে, ইভেন আমরা দুতলা তিনতলার যে দোকানগুলো আছে সেগুলো দেখেছি এখানে সকাল থেকে তারা বন্ধ করে রেখেছেন। আপনি দেখতেই পাচ্ছেন রিক্সাওয়ালা বা গাড়ি যারা এখানে এই অঞ্চল দিয়ে আসছেন তাদেরকে রীতিমতো জোয়ারের সাথে খেলা করে বা কষ্ট করে তাদেরকে এই অঞ্চলটুকু পার হতে হচ্ছে। অর্থাৎ রাজধানী নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত রীতিমতো বন্যায় পরিণত হয়েছে। অর্থাৎ যেটুকু পরিমাণ বৃষ্টি হচ্ছে এইটুকুতে এত পরিমাণ পানি এখানে হওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের দুই মেয়ররা যে পরিমাণ জলবদ্ধতা নিরসনের মানুষকে যে পরিমাণ আশার বাণী শোনান সেটুকু আশা কিন্তু দেখা যাচ্ছে না। বর্ষার শুরুতেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেছিলেন যে এই বছর খোঁড়াখুড়ি কম হয়েছে রাজধানী ঢাকায় এবং বন্যায়, অর্থাৎ ভারী বৃষ্টির ফলে রাজধানী সেই পরিমাণ কিন্তু জলবদ্ধতা দেখা দিবে না। কিন্তু তার উল্টো চিত্র দেখলাম ঘূর্ণিঝড় রেমালের ফলে রাজধানী ঢাকায়, ঘূর্ণিঝড় রেমাল কিন্তু পুরোপুরি ভাবে রাজধানী ঢাকায় আঘাত হানেনি, কিন্তু যেটুকু বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে আজকে বিকেল পর্যন্ত এই বৃষ্টিতেই কিন্তু রাজধানী নিউ মার্কেটের এরিয়া আপনি দেখতেই পাচ্ছেন যে কি একটা বাজে অবস্থা। এবং যারা এই অঞ্চল দিয়ে যারা এই অঞ্চলের মানুষ যারা বাসায় বা অফিসে যাচ্ছেন তাদের কিন্তু রীতিমতো ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা এখানে যারা সাধারণ মানুষ বা স্থানীয় মানুষ তাদের সাথে কথা বলেছিলাম যে তারা এই ধরনের জিনিস অর্থাৎ যে জলবদ্ধতা এটা দেখে তারা অভ্যস্ত হয়ে গেছেন এবং তারা আশাই থাকেন প্রতি বছর যে এই ধরনের জলবদ্ধতা থেকে তারা মুক্তি লাভ করবেন। কিন্তু বছর পেরিয়ে যায় কিন্তু তাদের সেই জলবদ্ধতা নিরসনের কোনো আশা তারা দেখতে পান না। এবছরও তারা আশা করেছিলেন যে দুই সিটি কর্পোরেশনের মেয়ররা যখন বলেছিল বর্ষায় এবছর কোনো ধরনের জলবদ্ধতা হবে না, কিন্তু তার উল্টো চিত্র কিন্তু আমরা দেখলাম প্রত্যেক বছরই যে ধরনের জলবদ্ধতা তৈরি হয় এবছরও কিন্তু তাই হয়েছে। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রেমাল বেশিরভাগ উপকূলীয় অঞ্চলের যে 19টি জেলা বিশেষ করে দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে, কিন্তু রাজধানী ঢাকায় ঘূর্ণিঝড় আঘাত হানে নেই, কিন্তু যে পরিমাণ পানি জমেছে এখানে বিশেষ করে যারা ব্যবসায়ী বা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু রীতিমতো বিপাকে পড়েছেন। আপনি জানেন যে এই জলবদ্ধতা শুধু নিউ মার্কেট এলাকাতেই হয়নি, আমরা সকাল থেকে আমাদের অন্য সহকর্মীরা দেখাচ্ছিলেন যে রাজধানী ঢাকার বাহিরেও যেরকম জলবদ্ধতা তৈরি হয়েছে একই ধরনের জলবদ্ধতা কিন্তু ঢাকাতে তৈরি হয়েছে। আমরা কাজীপাড়া, মিরপুরের বিভিন্ন অঞ্চল, গ্রিন রোড এবং আমরা আসার সময় মালিবাগ এবং মৌচাক এরিয়াগুলোতেও কিন্তু
মধ্যে দেখছিলাম ব্যাপক পরিমাণে জলাবদ্ধতা তৈরি হয়েছে, কিন্তু রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা তৈরি হয়েছে কিন্তু নিউ মার্কেট এলাকায়। আপনি দেখতেই পাচ্ছেন যে যারা এখানে বিশেষ করে যারা বড় গাড়িগুলো চালান তাদেরকে কিন্তু রীতিমতো যুদ্ধ করে এই অঞ্চলটুকু পাড়ি দিতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এখানে খুলেনি। আমরা ব্যবসায়ীদেরকে খুঁজছিলাম যাদের সাথে কথা বলতে পারবো, আমরা কিন্তু এরকম কোনো ব্যবসায়ী ভাই আপনার সাথে একটু কথা বলি। এই যে জলাবদ্ধতা এটা কেমন দেখছেন এবং পানি কেমন দেখছেন সকাল থেকে? সকাল থেকে পানি তো এই অবস্থায় অনেক বেশি এলাকার, এটা তো নিচু জায়গা, এখানে বৃষ্টি হলেই পানি জমে যায়, মানুষের অনেক কষ্ট হয় আসা যাওয়ায়, এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা যথেষ্ট পরিমাণ ভালো না, এজন্য এই জায়গায় এত পানি আর কি। জি, আপনি শুনছিলেন উনি যেমনটা বলছিলেন যে পয় নিষ্কাশনের ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে কিন্তু তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং প্রত্যেক বছর আমরা এখানে একটা রিক্সাওয়ালা আছে, তার সাথে যদি একটু কথা বলি তার অনুভূতি। মামা, এই যে বৃষ্টিতে পানি, আপনার অনুভূতি কেমন? কেমন কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হইতেছে, মানে পানি হয়েছে অতিরিক্ত, গাড়ি ঘোড়া গাড়ার মধ্যে ফুরে যায়, ফুরে ভাঙ্গা জায়গা, কষ্ট হয় গাড়ি চালাইতে। যে আপনি যেমনটা শুনছিলেন যে তাদের গাড়ি চালাতে কিন্তু কষ্ট হয় এবং তাদের রিক্সা উল্টে যায় এবং যাত্রীরা কিন্তু তাদের গাড়িতে উঠতে চায় না, এবং সব মিলিয়ে অর্থাৎ এই অল্প বৃষ্টিতে সেই পরিমাণ বৃষ্টি বলতে যা বোঝায়, ভারী বৃষ্টি বলতে যাই বোঝায়, সেই পরিমাণ বৃষ্টিও কিন্তু হয়নি। অর্থাৎ যে হালকা পাতলা বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতেই কিন্তু ব্যাপক পরিমাণ জলবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর নিউ মার্কেট এরিয়াতে, এবং যারা এই অঞ্চল দিয়ে হাঁটাচলা করছেন তাদেরকে কিন্তু অনেক কষ্টের মধ্যে পড়তে হয়েছে। এবং তারা মূলত এই জলবদ্ধতাকে নিরসন চান, অর্থাৎ মুখের কথাই নয়, জনপ্রতিনিধি যারা বিশেষ করে ঢাকার যে 2 সিটি কর্পোরেশনের মেয়র আছেন তারা কথার মাধ্যমে নয় কাজের মাধ্যমে রাজধানী ঢাকার জলবদ্ধতা নিরসন করবেন, এবং এই অল্প বৃষ্টিতে রাজধানীর যেন এমন বেহাল দশা না হয় এবং জনগণের জন্য দুর্ভোগ না হয়, জনপ্রতিনিধিরা ভবিষ্যতে মুখের কথা না বলে প্রকৃত অর্থে কাজ করেই রাজধানীবাসীর এই জলবদ্ধ থেকে তাদেরকে মুক্তি দিবেন, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে আমার কাছে জলবদ্ধতা নিয়ে সর্বশেষ তথ্য। জি মাঝার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম যুক্ত হয়েছিলেন রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনা নগরীতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রোববার রাত থেকে এসব নগরীর নিম্নাঞ্চল তলিয়ে যায় পানিতে, এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার সকাল থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা 3 ঘন্টার বর্ষণে পানিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। আবহাওয়া অফিস জানায় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত নগরীতে বৃষ্টি হয় 132 মিলিমিটার। টানা বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, হালিশহর, ওয়াসামোড়, জিইসি, 2 নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় জমে যায় হাঁটু থেকে কোমর সমান পানি। এতে জরুরি প্রয়োজনে সড়কে বের হয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সেই সঙ্গে থই থই পানি দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ে বিভিন্ন যানবাহনও। একটু বৃষ্টি হইলে পানি দোকান সব ডুবে যায়, এই জায়গাটা বেশি অতিরিক্ত পানি, 4 থেকে 5 ফিট পানি হয়েছে, এখন মানে কিছুটা পানি কমছে, এখানে দোকানের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। এদিকে রোববার রাত থেকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনা উপকূলে হয় টানা বৃষ্টি। এতে রূপসা, ভৈরব সহ পার্শ্ববর্তী নদ নদীর পানি বেড়ে খুলনা নগরীতে সৃষ্টি হয় জলবদ্ধতা। নদীর পানি ড্রেনে প্রবেশ করে পার্শ্ববর্তী সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে সড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি নগরবাসী পড়েন ভোগান্তিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিধ্বংসী রূপ দেখিয়ে অবশেষে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া অফিস জানিয়েছে এটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ইফতিখার রেজা জানাচ্ছেন বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা নিয়ে সকাল 11:15টায় ব্রিফ করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। জানান প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার
ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রিমাল আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টিপাত ছড়িয়ে দুর্বল হয়ে পড়বে। তবে এর প্রভাবে আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দুর্যোগ পরবর্তী কার্যাবলী নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় না, কেবল ফটো সেশন করে। জান্নাতুল মোহনাকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানার রিপোর্ট। দুর্যোগ পরবর্তী বিষয়ে সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা রাত জেগে দুর্যোগ মোকাবিলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় না, বরং ফটো সেশন করে। বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায় না। আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে ফটো সেশন করা। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকার আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করা। এ সময় ঘূর্ণিঝড় রিমালে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন ওবায়দুল কাদের। সরকার ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণী সংগ্রহ করছে, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাস নির্মাণ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের 19টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগুলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমুদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। আমরা সরাসরি যাচ্ছি তার ব্রিফিং এ। 424টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্র স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে 8 লাখেরও বেশি লোক আশ্রয় নিয়েছে। গরু, মহিষ, ছাগল, ভেড়া সহ আশ্রিত পশুর সংখ্যা 52,246টি। দুর্গত লোকজনকে চিকিৎসা দিতে মোট 1,471টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে চালু আছে 1,400 টিম। দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে 6,85,00,000 টাকা প্রদান করা হয়েছে, যার মধ্যে 15টি জেলায় জিআর ক্যাশ 3,85,00,000 টাকা, নগদ টাকা 5,500 মেট্রিক টন চাল, 5,000 প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ক্রয়ের জন্য 1,50,00,000, গোখাদ্য ক্রয়ের জন্য 1,50,00,000 টাকা প্রদান করা হয়েছে। দুর্যোগ মোকাবেলা একটি সমন্বিত কার্যক্রম। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ দিক নির্দেশনা ও এই কার্যক্রমে অংশগ্রহণকারী সকল সামরিক বেসামরিক প্রশাসন
বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়, জেলা উপজেলা প্রশাসন, বাংলাদেশ রিক্রিয়েশন সোসাইটি, সিপিবি সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আর্ম ফোর্সেস ডিভিশন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এই দুর্যোগ কার্যক্রম মোকাবেলা করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। উদ্ধার কার্যক্রম সহ দুর্যোগ পরবর্তী অন্যান্য সকল কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমাদের যে তথ্যপত্র আপনাদেরকে সামনে দেখলাম, এটা আজ পর্যন্ত এই পর্যন্ত এখন পর্যন্ত। এরপরও যদি আমাদের যেহেতু দুর্যোগ এখনো অব্যাহত আছে, ইতিমধ্যে আবহাওয়া বিভাগের মাধ্যমে আপনারা শুনেছেন যে আগামীকালকেও আমাদের ঝড় বৃষ্টি হবে এবং এখনো উপকূলীয় এলাকায় বাতাস বইছে এবং অনেক জায়গায় জলবদ্ধতা আছে। বিভিন্ন রাস্তাঘাট এখনো বিভিন্ন জায়গায় গাছপালায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমাদের সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবকরা দিন রাত্রে কাজ করতেছে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য, জলাবদ্ধতার জন্য আমাদের বিভিন্ন পানি সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন কাজ করতেছে। এছাড়া আমাদের যে যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদের রোড সহ বিভিন্ন স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয় কাজ করতেছে। এক কথায় আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে বুঝবো যে এই ঘূর্ণিঝড়টি থেকে আমরা নিরাপদ, ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত কার্যক্রমগুলি অব্যাহত থাকবে। আপনারা ভালো থাকেন। আপনারা সার্বক্ষণিকভাবে গত ঘূর্ণিঝড়ের শুরু হওয়ার থেকে আপনারা সাংবাদিকরা যেভাবে আমাদের বক্তব্যগুলি এবং মাঠের বাস্তব অবস্থাগুলি বিভিন্ন ইলেকট্রনিক এবং মিডিয়ার মাধ্যমে প্রচার করে এদেশের মানুষকে এই আমরা সর্বনিম্ন ক্ষয়ক্ষতির মাধ্যমে এটা সমাধান করার জন্য যে আমরা একটা প্রয়াস করেছি, সেখানে আপনাদের ইলেকট্রনিক এবং আপনাদের প্রিন্ট মিডিয়ার ভূমিকা একটা বিশাল। সুতরাং এই যে আমরা সবাই মিলে আমাদের একটা এত বড় একটা দুর্যোগকে আজকে মোকাবেলা করে চলছি, এই জন্য আমি আপনাদের এই আন্তরিক সহযোগিতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আগামী দিনেও আমরা এইভাবে কাজ করে আমরা বাংলাদেশের এই সমস্যাকে সমাধানের জন্য আমরা চেষ্টা করব। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে ব্রিফ করছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের বাকি আর মাত্র একদিন। বিরূপ আবহাওয়া থাকায় জমে ওঠেনি শেষ মুহূর্তের প্রচারণা। তবে অনেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই নেমেছেন গণসংযোগে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র একদিন। মানিকগঞ্জ সদরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রার্থীরা নেমেছেন শেষ সময়ের গণসংযোগে, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। আজকে মানিকগঞ্জ সদর উপজেলার 80% মুসলমান সম্প্রদায়ের মানুষ মোটরসাইকেলের পক্ষে ভোট দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সোমবার রিমেলের তাণ্ডবে প্রচারণা না জমলেও এর আগে শেষ সময়ে জমজমাট প্রচারণা চালান প্রার্থীরা। পোস্টারে ছেয়ে গেছে এলাকার পথঘাট। মিছিল, মাইকিং, উঠান বৈঠকে মহল্লায় বিরাজ করে নির্বাচনী আমেজ। জামালপুরে মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার প্রার্থী সমর্থকরা চষে বেড়ান নির্বাচনী মাঠ। মাদারগঞ্জে 5 জন ও মেলান্দহে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি ও বিভিন্ন বাজার ঘুরে নিজ প্রতীকে চান ভোট। আমি যদি নির্বাচিত হই, এই মাদারগঞ্জকে একটি স্মার্ট আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব। আমি 2 বার মেয়র ছিলাম, এবার মেলান্দহ উপজেলাবাসীকে সেবা ও খেদমত করতে চাই। পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনে রায় দিতে ভোটাররা চালান চুলছেরা বিশ্লেষণ। আমরা কোনো জ্ঞানজাম আমরা চাই না, যে আমাদের যাকে আমরা পছন্দ হয় তাকেই আমরা ভোট দেব। ভালো সৎযোগ্য প্রার্থীকে ভোট দিতে পারি, এই সরকারের কাছে এই দাবি জানাচ্ছি। তৃতীয় ধাপের নির্বাচনে রংপুর সদরে উপজেলা জাতীয় পার্টির জন্য মর্যাদার লড়াই হিসেবে দেখছেন দলটি তৃণমূল। এই উপজেলার আধিপত্য ছাড়তে চায় না আওয়ামী লীগও। শেষ প্রচারণায় উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে চান ভোট, কেউ আবার ভোট বাগিয়ে নিতে প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন। যে জোয়ার লাঙ্গলের যে দুর্গ, সেই দুর্গ আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো বলে আমরা আশা করছি। আমি দাঁড়িয়ে গেছি, তাদের সঙ্গে কথা বলেছি, একাধিক মিটিং করেছি, উঠান বৈঠক করেছি। আমি তাদেরকে উজ্জীবিত করেছি, তারা মাঠে আসবে ইনশাল্লাহ। নির্বাচনে আমাদের সাথে চ্যালেঞ্জ করে লাভ নেই, কারণ জনগণ নাঙ্গলকে অনেক আগেই বিমুখ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন
যেভাবে স্বচ্ছ ভোট করছে, আমার বিশ্বাস ভোট নিরপেক্ষ হলে শতভাগ আমি বিজয় অর্জন করব। এদিকে নরসিংদীর শিবপুরে নির্বাচনী সহিংসতায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হওয়ায় নির্বাচন স্থগিত করেছে কমিশন। তবে শিবপুরে চলে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা। এছাড়া ময়মনসিংহের 3 ও ঠাকুরগাঁওয়ের 1 উপজেলায় প্রচারণায় সরব প্রার্থীরা গণসংযোগ চালিয়ে দেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। অভিযোগ পাল্টা অভিযোগে শেষ মুহূর্তে শরীয়তপুরের উপজেলা নির্বাচনের প্রচারণা। এখানে 2 উপজেলার প্রার্থীরা একে অপরের দিকে ছুটছেন অভিযোগের তীর। এদিকে নির্বাচন কমিশন বদ্ধপরিকর সুষ্ঠু ভোট আয়োজনে। সহকর্মী রোমান আকুন্দের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের ডামুড্ডা ও গোসাইরহাট উপজেলা নির্বাচনে অধিকাংশ প্রার্থী ক্ষমতাসীন দলের নেতা, ফলে কর্মীরা বিভক্ত কয়েক ভাগে। রাজনীতির মাঠে একে অপরের সহযোদ্ধা হলেও নির্বাচনের মাঠে এক চুলো ছাড় দিতে রাজি নন কেউ। ডামুড্ডার বর্তমান চেয়ারম্যান বলছেন, নতুন প্রার্থী অবৈধ টাকা দিয়ে কিনতে চায় ভোট। আর নতুন চেয়ারম্যান প্রার্থী বলছেন, 15 বছরে এলাকায় হয়নি কোনো উন্নয়ন। এই 15 বছরে এই ডামুড্ডা উপজেলার কোনো মানুষ আমাকে যারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাইলে তো তারা আমাকে ভোট দিবে না। কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি, দল মত নির্বিশেষে এই ডামুড্ডা উপজেলার মানুষ আমাকে পছন্দ করে। আগামীতে আমি যদি 29 তারিখে জয় হই, ইনশাল্লাহ এই উপজেলা হবে বাংলাদেশের মাঝে একটি মডেল উপজেলা। গোসাইরহাটে চেয়ারম্যান পদে লড়ছেন 5 জন। নির্বাচন নিয়ে সবার পর্যবেক্ষণ ভিন্ন হলেও জয় নিয়ে আশাবাদী তারা। আমি ইনশাল্লাহ এবার নির্বাচিত হলে গোসাইরহাট উপজেলা থেকে মদ, গাঁজা, মাদক সহ বিভিন্ন প্রকারের কাজগুলি মুক্ত করব এবং গোসাইরহাট উপজেলাকে একটি স্মার্ট গোসাইরহাট উপজেলা হিসাবে পরিণত করব। যেহেতু আমরা তো নতুন চিন্তা ভাবনা মাথায় নিয়েই কিন্তু নির্বাচনে আসা, এই নির্বাচনে এসে জনগণের যে ভালোবাসা পেয়েছে এটা আমার কাছে অনেক বড় একটা আশা। যে মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে রিসিভ করেছে এবং তারা দেখিয়ে দিয়েছে যে নতুনদের জয়গান এই যুগে আছে। এই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে। তাই নারী ভাইস চেয়ারম্যান পদের লড়াইও জমজমাট। নারী শিশুদের জন্য কাজ করতে চান এই প্রার্থী। আশা করি আমি জনগণের সাড়া পেয়েছি, বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ। এখন আমি স্মার্ট বাংলাদেশ গড়ার এবং নারী উন্নয়নের জন্য আমি বেশি অগ্রভূমিকা পালন করব। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। অনেক ভালো, মাশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সকল দাবি অনেক ভালো, মাশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সকল ধরনের প্রস্তুতি রয়েছে। নির্বাচন শতভাগ শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি রয়েছে। এই 2 উপজেলায় ইভিএম এ ভোট হবে আগামী 29 মে। নিউজ ডেস্ক, দেশ টিভি। শুষ্ক মৌসুমেও ভাঙন ধরেছে তিস্তার কাউনিয়া অংশে। এতে হুমকিতে পড়েছে বাড়িঘর, ফসলি জমি। ভাঙন রোধে এখনই কার্যকর উদ্যোগ না নিলে বালাপাড়া গদাইগ্রাম তিস্তা সড়ক ও রেল সেতু বিলীন হতে পারে নদীগর্ভে। বরাদ্দ না থাকায় সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। থাকবো এটি তোমাদের কাছে অনুরোধ থাকলো। শেষ সম্বল রক্ষার এমন আকুতি বয়স্ক আজিজুলের। 2 চোখ অন্ধ, কিন্তু হৃদয়ের আলোতে দেখছিলেন নদী গর্ভে বিলীন হওয়া স্মৃতি বিজড়িত ঘরবাড়ি ও জমি। হারিয়ে যাওয়া সেই জমি আর নানা জাতের ফল ফসলের ঘ্রাণ তারা করছে বারবার। রাক্ষুসে তিস্তার কারণে আজ তিনি নিঃস্ব। 6 শতক জমি দিয়েছে, দানপত্র জমি, ওখানে আমি বসবাস করে খাবো না, কিন্তু জমা জমি সব চলে গেছে, জমিন চলে গেছে। একইভাবে নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে স্মৃতিচারণের চেষ্টা বৃদ্ধ আজিগর আলী ও আকলিমার। সব আমাদের ছিল, পেঁয়াজ, রসুন, আদা, হলদি সমস্ত আমরা আবাদ করছি। রাস্তাটুক আজকে 3-4 দিন হয় মানে ভাঙ্গা শেষ, আমাদের এই খালি বাড়ি খুলি বাড়ি আগ্নেয়টা আছে। এমন আকুতি শুধু আজিজুল আজগরের নয়, কাউনিয়ার বালাপাড়া গদাই গ্রামের বাসিন্দাদের একই অবস্থা। স্রোতহীন তিস্তা গেল কয়েকদিনে খেয়েছে সড়ক গাছ। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তাদের। স্থানীয়দের দাবি, দায়ী সারা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ সম্ভব নয়। উত্তর দক্ষিণে সমানে ভাঙতেছে, ভেঙে মনে করেন যে বাড়ির পাশাপাশি এসেছে। এই আনাগরি বস্তা ফেলা, এই বস্তা দিয়ে কোনো কামই হয় না। এখানে এসে একটু আশ্রয় নিচ্ছি, হ্যাঁ, এখানেও ভাঙ্গে চুরে
সব শেষ। মূল নদীতে চর জেগে ওঠায় নদীর গতিপথ বদলে গেছে, তাই ভাঙনের সঙ্গে হুমকিতে গ্রাম, তিস্তা সড়ক ও রেল সেতু। জেগে ওঠা চরে বালু অপসারণ করলে ভাঙন থেকে রক্ষা পাবার আশা নদী পাড়ের মানুষদের। মাঝখানে এই চরটা পড়ার পর থেকে আমরা খুব একটা অসুবিধা আছি, মাঝখানে চরটা কাটি দিলে তাহলে আমাদের এই রাস্তা বাসে বাড়ি ঘর বাসে। বরাদ্দ না থাকলেও ভাঙন রোধের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আপৎকালীন ব্যবস্থা হিসাবে কিছু জিও ব্যাগের সংস্থান করা হয়েছে এবং ভাঙন প্রতিরোধে জিও ব্যাগের কাজ অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি ভাঙনটাকে প্রশমন করার। শুধু বর্ষা মৌসুমেই নয়, সব পরিস্থিতিতে পরিকল্পিতভাবে ভাঙন রোধে উদ্যোগ নেয়ার আহ্বান ক্ষতিগ্রস্তদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।